বুক ভরে শ্বাস নিতে না পারার যে কষ্ট সেটি তারা বুঝবে না যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না গিয়েছেন। আমাদের শ্বাসতন্ত্রের নানান সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে আমাদের কখনো কখনো এই নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। আমাদের শ্বাসতন্ত্রের যেই সমস্যাগুলো আছে তার মধ্যে সবচেয়ে কমন বা সাধারণ যে শব্দটি আমরা প্রায় শুনি সেটি হচ্ছে অ্যাজমা। আজকে আমরা অ্যাজমা নিয়ে কথা বলবো, এটির জটিলতা, এটি কিভাবে প্রতিরোধ করা যায় এবং যদি কারো অ্যাজমা হয় তাহলে কিভাবে এর ব্যবস্থাপনা করা যাবে সে প্রসঙ্গে আমরা শুনবো। আমরা এই আলোচনায় বাংলাদেশের এই সংক্রান্ত একজন লেজেন্ডারি একজন ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়েছি। আমরা আমাদের অতিথি যারা আছেন তিনজন, তাদের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, তিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং তিনি সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল। অধ্যাপক ডাক্তার আলী হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার রওশনারা খানম, তিনি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, ইউনাইটেড হাসপাতাল। ডক্টর রওশনারা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমরা ভীষণ আনন্দিত যে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর তাজবিরুল ইসলাম, তিনি চেয়ারম্যান প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, তিনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হাসপাতাল, যুক্তরাষ্ট্র। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম, অধ্যাপক ডাক্তার আলী হোসেন, আমরা খুব খুশি যে আপনাকে পেয়েছি এরকম একটি আলোচনায়। গত 2 মে বিশ্বব্যাপী অ্যাজমা দিবস পালিত হয়েছে পৃথিবীব্যাপী। আমরা আলোচনায় বলেছি যে অ্যাজমা শব্দটা বোধহয় সবচেয়ে উচ্চারিত শব্দগুলোর মধ্যে একটি, শ্বাসতন্ত্রের যে সমস্যা হয় তার মধ্যে। আমরা প্রথমে একটু জানতে চাইব ক্লিনিক্যাল বা মেডিকেল দৃষ্টিকোণ থেকে অ্যাজমা আসলে কিভাবে আপনারা সংজ্ঞায়িত করেন, অ্যাজমা কী জিনিস? অ্যাজমা আসলে একটি শ্বাসনালীর ক্রনিক অসুখ বেসিক্যালি, যেখানে আবার শ্বাসনালীটা সরু হয়ে যায় এবং সেই সরু হওয়ার কারণগুলো অনেকগুলো, কিছু ট্রিগার ফ্যাক্টর আছে, কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। এটা বেসিক্যালি একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। আচ্ছা, তো আমাদের কাছে যখন পেশেন্টরা প্রেজেন্ট করে তখন তারা আসলে বেশিরভাগই বলে যে বুকে চাপ অনুভূত হয়, কারো কারো কাশি নিয়ে প্রেজেন্ট করে, কেউ শ্বাসকষ্ট হয়। তো একটা জিনিস লক্ষণীয় হচ্ছে এগুলো কিন্তু রিপিটেডলি হয়, অর্থাৎ সে কিছুদিন ভোগার পরে হয়তো ভালো হয়ে যাচ্ছে, স্পন্টেনিয়াস নিজে নিজে ভালো হচ্ছে, অথবা চিকিৎসা দ্বারা ভালো হচ্ছে, আবার কিছুদিন পর যদি এটা রিপিটেডলি হয় তখন তাকে আমরা অ্যাজমা হিসেবে চিহ্নিত করি। আচ্ছা, সুতরাং শ্বাসকষ্ট, বুকে চাপ হওয়া এগুলো অনেক সাধারণ সিমটমকে দিক থেকে, কিন্তু এটা যদি রিপিটেড হয়, রিপিটেড শ্বাসকষ্ট বলতে অনেক কারণেই হয়। যদি এটা বারবার হয় এবং যদি কোনো ট্রিগার ফ্যাক্টর, অর্থাৎ বিশেষ কোনো এনভায়রনমেন্ট, বিশেষ কোনো পরিবেশে হয়, অর্থাৎ বিশেষ কোনো খাবার থেকে হয়ে থাকে, কোনো ওষুধ থেকে হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিই যে এটা অ্যাজমা সম্ভাবনা আছে। এছাড়া কিছু খুব সামান্য কিছু পরীক্ষা করলেই বোঝা যায় সে আসলে অ্যাজমা সাফার করছে কিনা। অনেক ধন্যবাদ এই জায়গাটায় আমাদেরকে ক্লিয়ার করার জন্য। আমরা ডক্টর রওশনারা, আপনার কাছে একটু যদি আসি, যে অ্যাজমা বলা হয় যে এটি এমন একটি অসুখ যেটি কখনোই ভালো হবে না, মানে স্যারও বলছিলেন যে ক্রনিক একটি সমস্যা যে দীর্ঘদিন ধরে আমাদের সাথে থাকে। এটি কি জন্ম থেকেই আমাদের সাথে থাকতে পারে, নাকি আমরা আমাদের যে বেড়ে ওঠা বা কোনো এক সময় হঠাৎ করে এটাকে আমরা অ্যাকোয়ার করতে পারি? এটা কিন্তু দু রকমই হতে পারে। একটা হচ্ছে যে যদি ফ্যামিলিতে থাকে, রান করে, তাহলে জেনেটিক একটা কন্ট্রিবিউশন তো থাকেই, তার একটা মানে অ্যাজমা ডেভেলপমেন্টের একটা প্রবণতা তৈরি হয়ে থাকে। এছাড়া জীবনে যে কোনো সময়ে যে কোনো একজনের হঠাৎ করে অ্যাজমা তৈরি হয়ে যেতে পারে। সাধারণত আমরা যদি 2 ভাগে ভাগ করে থাকি, যে একটা অ্যালার্জিক অ্যাজমা, একটা নন অ্যালার্জিক অ্যাজমা, ইউজুয়ালি দেখা যায় যে অ্যালার্জিক ফ্যাক্টর যেখানে রেসপন্সিবল বা অ্যালার্জিক অ্যাজমাগুলো একটু আর্লি এজেই হয়, নন অ্যালার্জিগুলো যে কোনো সময় যে কারোরই হতে পারে আর কি। সো এটা একদম শুরু থেকেই থাকবে বা পরের দিকে হবে না এরকমটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, সুতরাং আমাদের জন্ম থেকে হোক অথবা আমাদের বেঁচে থাকার যে কোনো পর্যায়ে কিন্তু অ্যাজমার একটা অ্যাটাক হওয়ার একটা সুযোগ আছে আমাদের লাইফে। ডক্টর তাজবিরুল ইসলাম, আমরা একটি পয়েন্ট খুব গুরুত্ব সহকারে পেয়েছি। ডক্টর আলী হোসেন বলেছেন যে পরিবেশ দ্বারা কিন্তু এই অ্যাজমার ট্রিগার হওয়ার একটি সুযোগ আছে, বিভিন্ন সময় হতে পারে আমাদের। এই যে পরিবেশের যে ভূমিকাটা, এটি অ্যাজমার সাথে কিভাবে সম্পর্কিত, এবং এই যে সিজনালিটি অফ অ্যাজমা, যেটা অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে আমার অ্যাজমা বাড়ে অথবা কমে, এটি কেন হয় বলে আমরা কি জানতে পারি অ্যাজমার এই বিষয়টি সম্বন্ধে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগছে আজকে আমি সেশনটা করতে পারছি প্রফেসর আলী হোসেন এবং রওশনারা খানমের সাথে। So asthma is very common disease, এবং এটা আমি সেদিন একটা পেপার পড়ছিলাম, বাংলাদেশের প্রেক্ষিতে তো এত পেপার দেখা যায় না, কিন্তু আজকে প্রফেসর আলী হোসেন আছেন, ওনারই একটা লেখা পড়লাম। 2000 সালে ওনারা স্টাডি করেছিল প্রায় 5,500-6,000 মানুষের উপরে
যে আসলে অ্যাজমার প্রিভ্যালেন্স বা ইনসিডেন্সটা কত। তারা সেই স্টাডিতে যেটা পেলো সেটা 7% অলমোস্ট। দ্যাট মিনস 7 মিলিয়ন পেশেন্ট বাংলাদেশে হচ্ছে অ্যাজমাতে সাফার করে, ইনক্লুডস 4 মিলিয়ন কিডস। সো ইটস ভেরি কমন। And এখন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা রশন বললো যে জেনেটিক হতে পারে, কিন্তু ইটস এ ভেরি কমপ্লেক্স মাল্টিফ্যাক্টোরিয়াল। আমরা কিছু জিনিস জানি যে ট্রান্স ইন দ্য ফ্যামিলি, কিছু যেমন হিমোফিলিয়া, হান্টিংটনস কোরিয়া, এগুলি হচ্ছে ভেরি কমন, ইট ট্রান্স ইন দ্য ফ্যামিলি। অ্যাজমা স্ট্রেট নট লাইক ইট ট্রান্স ইন দ্য ফ্যামিলি, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লেজ এ বিগ রোল হেয়ার। যারা হচ্ছে আজকে যেমন ধরেন অ্যাজমা, ওয়ার্ল্ড অ্যাজমা ডে কেন মে মাসে পিক করা হলো, কেন হচ্ছে ফ্লেয়ার আপটা বেশি হয় হচ্ছে এই সময়টা, মে থ্রু সেপ্টেম্বর। এই সময় অনেক পলেন্স আসে, আমাদের অটামটা শুরু হয়, স্প্রিংটা শুরু হয়, সব মিলায় এই সময়টায় হচ্ছে অ্যাজমা ফ্লেয়ারটা বেশি হয়। যেমন কেউ অ্যালার্জি থাকতে পারে কেমিক্যাল এক্সপোজারে হতে পারে, কারোর হতে পারে হচ্ছে পোলেন্সের জন্য, ফ্লাওয়ার জন্য, ডাস্ট মাইট ইজ ভেরি কমন, ডাস্ট মাইট। এগুলি যেমন প্যাসিভ স্মোকিং বা অ্যাক্টিভ স্মোকিং ক্যান অলসো প্রেসিপিটেট দ্য অ্যাজমা। তো আসলে এটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল এই অ্যাজমাটা। তো সেই জন্য আমাদের আইডেন্টিফাই করতে হবে আসলে কেন হচ্ছে এটা। অনেক ক্ষেত্রে যেটা রশন বললো, এটা কুড বি অ্যালার্জিক, ইট কুড বি নন অ্যালার্জিক, যেটা আমরা বলি অনেক সময় যে টাইপ 2 হাই অ্যান্ড টাইপ 2 লো, যেমন অনেকের ইসিনোফিলিক কাউন্ট অনেক বেশি থাকে ব্লাডে ফর নো রিজন। ইটস নট লাইক অ্যালার্জিক, কিন্তু ইসিনোফিল কাউন্ট অনেক বেশি থাকে, দে আর হায়ার রিস্ক অফ গেটিং অ্যাজমা। আরেকজন থাকে হচ্ছে নিউট্রোফিলিক, যেটা টাইপ 2 লো বলি, দ্যাট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল অ্যাজমা। সেখানে হচ্ছে নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি থাকে, সেখানে ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইন সামারি আমি বলবো ইটস জেনেটিক্স প্লাস এনভায়রনমেন্টাল, এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক কিছু কাজ করে, মোস্টলি উই কল ইট অ্যাজ অ্যালার্জিক অ্যাজমা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজবুল ইসলাম। অধ্যাপক আলী হোসেন, আমরা যেটা বলছিলাম যে সিজনালিটির যে প্রসঙ্গটা, বাংলাদেশেও কিন্তু আমরা এটার এক ধরনের উত্থান পতন দেখি। যেমন আমাদের এখানে শীতকালের সময় যখন ধুলাবালি অনেকখানি বেড়ে যায়, সেই সময়টায় অ্যাজমার প্রকোপটা কিন্তু খানিকটা বাড়ে। এরকম প্রেক্ষিতে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে হসপিটাল এক্সপিরিয়েন্স যেটা, যে অ্যাজমার জটিলতাগুলো কি রকমের জটিলতাগুলো এরকম সিজনের বিভিন্ন সময়ে বাড়ে কমে বলে আপনারা দেখেন আপনাদের এক্সপিরিয়েন্স? না, আসলে তো আমাদের দেশে যেটা হয়, শীতে যেটা বললেন, শীতের শুরুতে এবং শীতের শেষে অ্যাজমা বাড়ে দুইটা কারণে। একটা হচ্ছে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়, টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, প্লাস ডাস্টের পরিমাণ বেড়ে যায়। এই তিনটা ফ্যাক্টর ইজিলি ইনভলভ। তো এগুলোতে রুগীটা যাদের ওয়েল কন্ট্রোল থাকে তাদেরও অনেক সময় কন্ট্রোলটা লস হয়ে একটু তার শ্বাসকষ্ট বাড়তে পারে। তবে যেটা বেশি হয়, যারা ইউজুয়ালি অ্যাজমা সারা বছর কন্ট্রোল থাকে না, ওরা কিন্তু হাসপাতালে আসে সিভিয়ার অ্যাকুট অ্যাজমা নিয়ে, সাডেন অ্যাজমা নিয়ে আসে। অনেক পেশেন্ট আসে যারা হয়তো রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসে, হ্যাঁ, সেই সব পেশেন্টের লাইফ সাপোর্ট লাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা আসে খুব তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসে, এই জটিলতাটি মেনলি আসে। একটা জিনিস হচ্ছে যে অ্যাজমা যদি ওয়েল কন্ট্রোল থাকে, ওটা কিন্তু খুব একটা কমপ্লিকেশন হয় না। আচ্ছা, ওয়েল কন্ট্রোল অ্যাজমা কমপ্লিকেশন হয় যে আনকন্ট্রোল অ্যাজমা, যাদের অ্যাজমা কন্ট্রোল থাকছে না, তার অ্যাজমা লং স্টেইং অ্যাজমা থাকার কারণে লাঙে কিছু চেঞ্জ আছে পার্মানেন্ট, সেই চেঞ্জকে আমরা বলি যে ইন্টারস্টিশিয়াল চেঞ্জ হয়, অ্যালভিউলার কিছু চেঞ্জ হয়। আলটিমেটলি ওই পেশেন্টের লং স্টেন্ডিং অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ ডেভেলপ করে, তখন সে কমপ্লিকেশনগুলো হয়। কারো আমরা বলি হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, রিকার্ড ইনফেকশন নিয়ে আসতে পারে, ফাইব্রোসিস, ব্রঙ্কে। এগুলো লং স্ট্যান্ডিং অ্যাজমা যারা সাফার করে, যাদের আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যাদের অ্যাজমা ওয়েল কন্ট্রোল থাকে তাদের আসলে খুব বেশি কমপ্লিকেশন হয় না, তারা কিন্তু অলমোস্ট নর্মাল লাইফ লিড করতে পারেন। আচ্ছা, আপনি জানবেন যে পৃথিবীতে অনেক দেশের কিন্তু বড় বড় ফুটবলার আছেন, যারা সিনেমা অ্যাক্টর আছেন, যারা অ্যাজমা সাফার করছে, তারা কিন্তু নর্মাল লাইফ লিড করছেন। আমাদের দেশে অনেকে আছেন নর্মাল লাইফ লিড করছেন, কিন্তু তারাই কমপ্লিকেশনের দিকে যায়
যাদের অ্যাজমাটা কন্ট্রোল থাকে না, তারাই শুধু কমপ্লিকেশনের দিকে যায়। আচ্ছা স্যার, আপনার কথা শুনে মনে ছিল যেমন ডায়াবেটিসের মতো একটা বিষয়, যে Exactly. আমরা বলি যে কন্ট্রোলড ডায়াবেটিস আমি অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারছি, আনকন্ট্রোল ডায়াবেটিস মানে আমি অনেক রকম ঝুঁকিতে পড়ে যাচ্ছি। এই যে বিষয়টা, তার মানে আমার এটা কন্ট্রোলে আছে কি নাই, অথবা কিভাবে এটাকে কন্ট্রোল করা যাবে সে ব্যাপারে সচেতনতা কিন্তু তাহলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো ওই জন্যই তো আসলে এই অ্যাজমা ডেটা, অ্যাজমা ডেটার উদ্দেশ্য কিন্তু সেটাই, টু অ্যাওয়ার্ড দ্য ডিজিজ পেশেন্ট, অ্যাওয়ার্ড দ্য ফিজিশিয়ান, দুজনকেই। অনেক ফিজিশিয়ান হয়তো জানে না অ্যাজমা কী করে কন্ট্রোল করতে হবে, তাকে শিখে নিতে হবে। আর পেশেন্টকে অ্যাওয়ার করার জন্য, তার অ্যাজমা যে কন্ট্রোল রাখার জন্য কী কী করতে হবে তাকে, মানে আমরা বলবো যে তার কী কী অ্যাভয়েড করতে হবে, কি মেনে চলতে হবে, কখন কি করতে হবে, কখন চিকিৎসকের শরণাপন্ন হবে, এই জিনিস কিন্তু মেনে চলে, তাহলে কিন্তু অ্যাজমা ওয়েল কন্ট্রোল থাকে। আর ওই জন্যই কিন্তু ওয়ার্ল্ড অ্যাজমা ডে এটা করা হয়, যে প্রতি বছর যে ফার্স্ট উইক অফ দ্য মঙ্গলবারে, যে মে মাসের মঙ্গলবারে যেটা করা হয়, টু মেক অ্যাওয়ার অ্যামং দ্য পপুলেশনস, টু ফর ক্রিয়েশন অফ অ্যাওয়ারনেস টু হাউ টু কন্ট্রোল দেয়ার অ্যাজমা। যেটা আমরা একেবারে কন্ট্রোলের যে মেকানিজম, সেগুলো নিয়ে আমরা খুব স্পেসিফিক আলাপ করতে চাই, সেইভাবে স্যার ফিরবো আপনার কাছে আলোচনায়। তার আগে ডক্টর রওশন, আপনার কাছে যদি আসি, আমরা একেবারে শিশুদের ক্ষেত্রে একটুখানি বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার কিছু দিনের মধ্যেই বুঝে যাচ্ছে তার কিছু শ্বাসকষ্ট হচ্ছে বা এরকম কিছু কমপ্লিকেশনের ব্যাপারে আমরা ধারণা পাই। এটা কি অ্যাজমার সাথে সম্পর্কিত হতে পারে নাকি অন্য কিছু হতে পারে? আর এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে বাবা মা অথবা ফিজিশিয়ান যারা আসেন, তারা আসলে কি করতে পারেন এই বাচ্চাটির ব্যবস্থাপনার জন্য? আচ্ছা, এইটা হচ্ছে যে একদম ছোট বাচ্চাদের, বিশেষ করে প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো আরো একটু বেশি দেখি আমরা, যে বারবার শ্বাসকষ্ট হচ্ছে বা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে মানে ডক্টরের কাছে আসতে হচ্ছে। কিন্তু এই মানে অ্যাজমা ডায়াগনোসিসে আসার আগে আরও কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্স দিয়ে আসলে এক্সক্লুড করে নেওয়া দরকার। কারণ বাচ্চাদের শ্বাসকষ্ট আসলে ওদের অনেকগুলো কারণে হতে পারে। যেমন অ্যাডেনয়েড নিয়ে আমরা একটা জানি যে একটু বড় হলেও শ্বাসকষ্ট হতে পারে। তারপর টনসিলাইটিস যদি বারবার হতে থাকে, একটু অবস্ট্রাকশনের মতো ফিচার থাকে, ওরাও শ্বাসকষ্ট নিয়ে আসবে। বাচ্চাদের খুব কমন একটা রোগ আছে ব্রঙ্কিওলাইটিস, শুরুর দিকে যেটা আমরা বারবার দেখি যে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করছে। তো এই বাচ্চাগুলো আলটিমেটলি দেখা যাচ্ছে যে পরবর্তীতে গিয়ে হয়তো বা ব্রঙ্কিয়াল অ্যাজমা ফ্র্যাঙ্কলি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। কিন্তু শুরুর দিকে কিছুদিনের জন্য হলেও মানে একটু কি বলবো, একটু ধোঁয়াশার মধ্যে থাকতে হয় আসলে, যে স্ট্রেট ফরওয়ার্ড ডায়াগনোসিস করতে গেলে একদম একটা সবগুলো এক্সক্লুড করে নিয়ে আসলে করতে হবে। আর আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা ডায়াগনোসিস করতে গেলে যে পরীক্ষাগুলো করি, সেটা তো একদম ছোট বাচ্চাদের জন্য আসলে মানে পসিবল হয় না। এটাও একটা ডিলের কারণ আর কি ডায়াগনোসিসে। তবে হ্যাঁ, যাদের বারবার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করবে, তাদের একটা অ্যাজমা ডেভেলপমেন্টের চান্স সবসময় বেশি থাকতে পারে। আমি আলী হোসেন স্যার, আপনার কাছে একটু এই প্রসঙ্গে আসতে চাই যে এই যে আসলে যে নিশ্চিত হওয়াটা যে আমার আসলে অ্যাজমা হয়েছে নাকি অন্য কোনো সমস্যার কারণে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটু সুস্পষ্টভাবে জানতে চাই যে অ্যাজমার আইডেন্টিফাই করার জন্য বা ডায়াগনোসিসের জন্য সুনির্দিষ্ট কি কি পরীক্ষা আছে, যেগুলো একটু সংক্ষেপে যদি বলেন। এগুলো খুব সিম্পল কয়েকটা পরীক্ষা আছে। আমরা জাস্ট রক্তে ইসনোফিল কাউন্ট দেখতে পারি, তারপরে সেরাম আইজি লেভেলটা দেখতে পারি, তারপরে স্পাইরোমেট্রি নামে একটা পরীক্ষা আছে, স্পাইরোমেট্রি করে রিভার্সিবিলিটি দেখতে পারি আমরা। খুবই সিম্পল জিনিস। আর এক্সক্লুড করার জন্য কিছু জিনিস করতে হয়, একটা চেস্ট এক্সরে করতে হয়, একটা অ্যাডাল্ট বয়স্ক হলে একটা ইকোকার্ডিওগ্রাফি করতে হয়। তো অ্যাজমার জন্য সত্যিকার অর্থে খুব বেশি টেস্টের প্রয়োজন নেই। ক্লিনিশিয়ান নিজেই যথেষ্ট অ্যাজমা ডায়াগনোস করার জন্য, রোগীর হিস্ট্রি, ক্লিনিক্যাল এভিডেন্স যথেষ্ট। শুধু কনফার্ম করার জন্য দুই একটা জিনিস যেগুলো বললাম, এগুলো করলেই এনাফ অ্যাজমা ডায়াগনোস করা যায়। খুব কঠিন পরীক্ষাও না, খুব ব্যয়বহুলও না এগুলো। আচ্ছা, তো রক্তের কিছু পরীক্ষা এবং চেস্টের একটা লাং ফাংশন টেস্ট করতে হয়, স্পাইরোমেট্রি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরব। দর্শক, আমরা কথা বলছি অ্যাজমার জটিলতা ও ব্যবস্থাপনা এই প্রসঙ্গে। আমাদের সাথে থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি অ্যাজমা জটিলতা, এর চিকিৎসা ব্যবস্থাপনা এই প্রসঙ্গে। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার কাছে ফিরতে চাই। অনেক সময় দেখা যায় যে অ্যাজমা সংক্রান্ত চিকিৎসার জন্য গেলে ডাক্তার জিজ্ঞেস করেন যে আপনার বাবা মা বা বংশে কারো অ্যাজমার হিস্ট্রি আছে কিনা, শ্বাসকষ্টের ইতিহাস আছে কিনা। আসলে ওই বংশগত ধারায় এই অ্যাজমার জটিলতা কতখানি প্রবাহিত হতে পারে এবং এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার প্রসঙ্গ কি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা বললাম আমি আগে, যে জেনেটিক ফ্যাক্টরস খুব
একা কাজ করে না, ইটস এ মাল্টিফ্যাক্টোরিয়াল। যেমন এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা খুব ভালো কাজ করে এখানে, মানে অ্যাজমার কারণ হতে পারে বেশি। যেমন আমরা বলি অকুপেশনাল অ্যাজমা, যারা কোনো কাজ করে, কোনো এক্সপোজার হচ্ছে, বা বাসায় ডাস্ট মাইট বা মোল্ডের এক্সপোজার হচ্ছে। তবে কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করতে পারে যেটার কোনো ক্লিয়ার এক্সপ্লেনেশন নাই বা ক্লিয়ার কোনো প্যাটার্ন নাই, যে বাবা মার আছে বলে ছেলেদের হবে তা না, দে আর হাই রিস্ক। কিন্তু যে বাচ্চাদের এক্সিমা আছে, যে বাচ্চাদের নেজাল পলিপস আছে, যে বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, যাদের অনেক সময় আমরা বলি অনেকের ভাস্কুলাইটিস, একটা ডিজিজ আছে শার্লটস ডিজিজ, সেরকম ডিজিজ যদি কারো থাকে, দে আর অ্যাট হায়ার রিস্ক অফ গেটিং অ্যাজমা। সো এবং বাবা মার অ্যাজমা থাকলে বাচ্চাদের হতে পারে, কিন্তু হবেই যে সেটার কোনো সুনির্দিষ্ট প্যাটার্ন নাই আসলে, যেটা আমরা অন্য ডিজিজে দেখি আমরা, যেমন সিস্টিক ফাইব্রোসিস। যদি বাবা মার হয় তো বাচ্চাদের হবেই, আমরা বলে দিতে পারি, কিন্তু অ্যাজমাতে সেটা আমরা বলতে পারি না। তো আমরা হচ্ছে স্ট্রেস দিয়ে বেশি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে, যেমন অ্যালার্জিটা খুবই ইম্পর্টেন্ট। একটা নতুন যেটা আমরা করছি ইসোনোফিলিক টাইপ অফ অ্যাজমা, যাদের কোনো অ্যালার্জি নাই হিস্ট্রি, আমার অ্যালার্জি টেস্টও নেগেটিভ আসছে, কিন্তু তাদের ব্লাড কাউন্ট বা স্পুটাম পরীক্ষা করে দেখা যায় যে তার ইওসিনোফিল কাউন্ট অনেক বেশি। সো দে আর হায়ার রিস্ক অফ অ্যাজমা অ্যাজ ওয়েল। সেটা নতুন একটা টাইপ 2 আমরা বলি, যেটার ট্রিটমেন্টটা মোরলেস সেম, কিন্তু এটা হচ্ছে আমাদের অনেক ইনহেলারের পরে যে ট্রিটমেন্ট আমরা দিই, বায়োলজিক ট্রিটমেন্ট, সেটাতে অনেক হেল্পফুল এটা এই ডিজিজকে কন্ট্রোল করার জন্য। আর নাম্বার 2 হচ্ছে আমি বলবো যে ডাস্ট মাইট, ককরোচ, বাংলাদেশে যেমন প্যারাসাইট ইনফেকশন, সেখানে এগুলি হচ্ছে কিন্তু রিস্ক ফ্যাক্টর হতে পারে ফর অ্যাজমা এক্সারবেশন। কিন্তু মোস্ট কমন হচ্ছে আমাদের যেটা আজকে আমরা যেটা করছি, দ্য ওয়ার্ল্ড অ্যাজমা ডে, মানে হচ্ছে অ্যাওয়ারনেসটা বাড়ানো টু দ্য ফ্যামিলিজ, ফ্রেন্ডস, কলিগস, ইভেন যেটা প্রফেসর আলী হোসেন বলেন, ফিজিশিয়ানদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো উচিত যে আমরা ইনহেলার, যেটা হচ্ছে আসল ট্রিটমেন্ট ফর দ্য অ্যাজমা। অনেকে মনে করে ইনহেলার নিলেই শেষ, আমি সেটাই হচ্ছে প্রবলেম হয়ে যায়, কারণ হচ্ছে ইনহেলারটা ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর। আচ্ছা, যে জেনেটিক ফ্যাক্টর ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ইন অ্যাজমা। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর তাজবুল ইসলাম। অনেকেরই আসলে এই জায়গাটায় অনেক ভীতি কাজ করে, আশা করি সেখান থেকে তারা নিষ্কৃতি পাবেন। অধ্যাপক আলী হোসেন, আপনার কাছে আসি। চিকিৎসার একটা প্রসঙ্গ কিন্তু চলে এসছে ডক্টর তাজবুল ইসলামের আলোচনায়, ইনহেলারের প্রসঙ্গটা। ইনহেলার ব্যবহার করার প্রয়োজনটা কখন পড়ে অ্যাজমার চিকিৎসায়? এর বাইরে আর কি কি চিকিৎসার অপশন আছে সেই প্রসঙ্গে একটু শুনতে চাই। অ্যাজমার চিকিৎসা ব্যবস্থাপনা আসলে অ্যাজমার চিকিৎসার তো কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে কশন, একটা হচ্ছে ট্রিটমেন্ট। তো বেসিক দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এডুকেশনটা আর কশনটা, অর্থাৎ তাকে আমরা কীভাবে এডুকেট করব, কী কী সে অ্যাভয়েড করবে অ্যাজমা প্রিভেনশনের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। আর যে কখন সে কেয়ারফুল হবে, রাউন্ড দ্য ইয়ার কোন সিজনে সে কেয়ারফুল হবে যে অ্যাজমা অ্যাটাক হতে পারে, এই দুটার ব্যাপারে তার বেসিক এডুকেশনটা খুবই জরুরি। তারপরে চিকিৎসার পার্টটুকু হচ্ছে যে আমরা তাকে সাজেস্ট করবো প্রিভেন্টিভ গ্রুপের ওষুধ নেওয়ার জন্য, ইনহেলার ফর্মে প্রিভেন্টিভ ওষুধ, অর্থাৎ যে ওষুধটা তার অ্যাজমা অ্যাটাক হতে দেবে না, এআরওএটাকে নর্মাল রাখবে, ইনফ্লেম হতে দেবে না, এআরওএ রিমডেলিং হতে দেবে না, যাতে এআরওটা নর্মাল থাকে পুরোপুরি। তো এই দুইটা গ্রুপের মধ্যে একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা রিলিভার। রিলিভারটা হচ্ছে যেটা সাময়িক আরাম দেবে। যেমন প্রিভেন্টিভ গ্রুপের মধ্যে অনেক ফ্লুটিকাসন আছে, সালমেটারল আছে, ফরমেটারল আছে, অনেক ডিফারেন্ট টাইপের ইনহেলার আছে, আমাদের দেশে সবগুলি অলমোস্ট পাওয়া যায়। রিলিভারের মধ্যে হচ্ছে সালবেটামল গ্রুপের ওষুধপত্রগুলো। তো এগুলো হচ্ছে যে পেশেন্টকে শিখিয়ে দিতে হবে কখন নেবে, এবং একটা জিনিস তাকে শিখিয়ে দিতে হবে তার অ্যাজমা কন্ট্রোল রাখার জন্য প্রিভেন্টিভ ওষুধ সারা বছরই নেবে, তাহলে তার অ্যাজমা খুব ভালো কন্ট্রোলে থাকবে। আর রিলিভারটা নেবে যখন তার অ্যাটাক হবে। পাশাপাশি অন্য কিছু ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, যে মন্টেলুকাস্ট আছে, তারপরে থিওফাইলিন গ্রুপের ওষুধ আছে, এগুলো ইউজ হয় অ্যাজমাতে। এছাড়া যখন অ্যাকিউট অ্যাটাক হয় তখন হচ্ছে পেশেন্টকে, যদি নেবুলাইজার আছে, নেবুলাইজারে আপনার স্টেরয়েড সলিউশন পাওয়া যায়, আমাদের দেশেও অ্যাভেলেবেল। এছাড়া আইভি স্টেরয়েড, ওরাল স্টেরয়েড, এগুলো ডিপেন্ড করতেছে তার সিভিয়ারিটি কতটুকু। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি পেশেন্ট
তার অ্যাজমাটাকে প্রিভেন্টিভ ওষুধ নিয়ে ভালো থাকে, রাউন্ড দিয়ে সে নিলেই সে ভালো থাকবে। সেই জন্য পেশেন্টকে এনকারেজ করে, যেটা তাসবির যাদের উপর জোর দিয়েছে, যে পেশেন্টকে আমরা বলবো যাতে করে সে রেগুলার ইনহেলারটা ঠিক মতো নেয়, প্রিভেন্টিভ ইনহেলারটা। আমাদের পেশেন্টরা যেটা করেন, ওনারা কিছুদিন ভালো থাকার পর ওষুধ ডিসকন্টিনিউ করেন, নিতে চান না, অথবা অনেকে তাকে ভয় দেখায় যে এত লম্বা সময় ইনহেলার নিচ্ছেন আপনার খারাপ হয়ে যাবেন। এই ধরনের কিছু মিসকনসেপশন আছে। সেই মিসকনসেপশনগুলোকে ওভারকাম করতে হলে ফিজিশিয়ানদের প্রয়োজন, এই অ্যাওয়ারনেস করতে হবে ফিজিশিয়ানদের মধ্যে, যাতে করে তারা রুগী যখন তার চেম্বারে আসবে বারবারই বলবে যে এটাকে রেগুলার নেবেন। প্রত্যেকবার বললে তাহলে কিন্তু পেশেন্টরা সাহস পাবে। আমাদের অনেক ফিজিশিয়ানের কিন্তু অনেক মিসকনসেপশন আছে, যারা এই সাবজেক্ট রিলেটেড না, ওনারাও কিন্তু হয়তো ইনহেলার বন্ধ করে দিচ্ছে। ইভেন আমরা দেখতে পাই যে কনসিভ করার পরে গাইনোকোলজিস্ট ইনহেলার বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই মিসকনসেপশনগুলো ফিজিশিয়ানদেরকে দূর করতে হবে, তাহলেই সম্ভব অ্যাজমাটাকে প্রপার নিয়ন্ত্রণ করা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন স্যার, অনেক ধন্যবাদ। এই জায়গাটায় আমার নিজের ভেতরে আমি বলবো যে আই ওয়াজ অলসো ক্যারিং দ্য সেম মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা যে অ্যাজমার হয়েছে, বা আমি তো আর বা একজন রোগী হোক, আমি বলতে আমার যে কোনো একজন রোগীকে বোঝাচ্ছি যে তিনি কিন্তু সবসময় ওইটা বুঝেনও না যে এই ওষুধটা সবসময় নিতে হবে। অনেক, যেমন আমরা হাই ব্লাড প্রেশারের ওষুধ মুখে খেতে হবে, আমরা খুব শান্ত মনেই সেটা নিচ্ছি, কিন্তু ইনহেলারের যেহেতু একটু এক্সটার্নাল একটা অ্যাপিয়ারেন্স আছে, এটার ব্যাপারে কিন্তু অনেকের ভেতরে একটা ভীতি কাজ করে। সুতরাং এটারও যে দুটো ধরন আছে, যে প্রিভেন্টিভ ইনহেলার যেটা, এই জায়গাটায় ফিজিশিয়ান যিনি এটাকে প্রেসক্রাইব করবেন, তিনি যদি ভালো করে কমিউনিকেট করেন রোগীর সাথে, যেটি কিন্তু দিচ্ছি এটা আপনাকে সারা বছরই নিতে হবে এবং এটা আপনাকে প্রতিরোধ করবে, তাহলে আমার ধারণা যে রোগী যারা আছে তারা আরও খানিকটা সহজ হবে আর কি বিষয়টা নিতে। অনেক ধন্যবাদ স্যার। আবারও আমরা যদি ডক্টর রওশনের আপনার কাছে আসি, যে এই যে প্রসঙ্গ আসছিল যে যাদের অ্যাজমা হয়, অ্যাজমা অ্যাটাক যেটা, হয়তো সে অজান্তেই কোনো একটা পরিবেশে চলে গেল, সেখানে গিয়ে তার খুব সিভিয়ার কন্ডিশন তৈরি হলো, এরকম যদি ঘটে যায় কারো কোনো এক জায়গায়, সেক্ষেত্রে তারা ইমিডিয়েট কি কোনো ব্যবস্থা নিতে পারেন যেটা তার অ্যাজমার যে জটিলতা আছে সেটাকে একটু সহজ করে দেবে হাসপাতালে আসার আগ পর্যন্ত, এবং কখন বুঝবে যে আমার এখন হাসপাতালে যেতেই হবে? আচ্ছা, যেটা হচ্ছে যে অজান্তে চলে যাচ্ছে বললেন না, ম্যাক্সিমাম অ্যাজমা রোগীরা আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওদের ট্রিগার ফ্যাক্টরগুলো কিন্তু মানে পেশেন্টরা জানে, এবং এই ট্রিগার ফ্যাক্টরগুলো কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন। সো একবার দুইবার হয়তো বা হতে পারে যে বোঝে নাই, কিন্তু যাদের অ্যাজমা আছে তারা ম্যাক্সিমামই জানে যে এটা করলে আমার হয়ে যায়। সো ওষুধের সাথে সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি। আর পেশেন্ট যখন বুঝবে যে তার সিমটমগুলো একটু ডিটেরিয়েট করছে, বা হচ্ছে যে আমার একটু বুকে চাপ চাপ মনে হচ্ছে, শ্বাসকষ্ট মনে হচ্ছে, পিক ফ্লো মিটার বলে একটা ডিভাইস আছে ছোট্ট, যেটা ওদেরকে মানে পেশেন্টদেরকে শিখিয়ে দিলে ওরা পিক ফ্লোতে জোরে ফু দিয়ে ভেরিয়েশন দেখতে পারে যে আমার কতটুকু ভেরিয়েশন হচ্ছে সারাদিনের মধ্যে। এটা দিয়ে কিন্তু প্রেডিক্ট করতে পারে যে একটা অ্যাটাক হয়তো বা সামনে আসছে। আর যখনই সিমটম বেড়ে যাবে তখন পেশেন্ট হসপিটালে আসার আগ পর্যন্ত তার যে রিলিভার ইনহেলার, যেটা স্যার বললেন, এটা কিন্তু বেশ কয়েকবার নেওয়া যায়, মানে রিপিটেডলি উনি ইউজ করতে পারে। আরেকটা হচ্ছে যে ইনহেলার তো কাজ করবে, সাথে নেবুলাইজার যদি আমরা দেই, নেবুলাইজারে শর্ট অ্যাক্টিং বাট ইমিডিয়েটলি রিলিফ করে এবং এটা লাংসের অনেক দূর পর্যন্ত যেতে পারে। সো অ্যাজমা পেশেন্ট যাদের বাসায় নেবুলাইজার মেশিন আছে তারা কিন্তু নেবুলাইজেশন নিয়ে ফেলতে পারে। এর পরবর্তীতে কিছু করতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। এটুকু পর্যন্ত পেশেন্টকে অ্যালাউ করতে পারবো আমরা আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর রওশনারা। এমনিতে ঘরে এমন কি কোনো যেটা আমরা টোটকা চিকিৎসা যেটা বলি বাংলাদেশে, যে আমি ঘরে কোনো একটা কিছু করলাম, কোনো একটা কাজ, যেটা অনেক সময় হয় যে ধরো আমি একটু গরম পানি খেলাম, অন্য গলা ব্যথা হয়েছে, আমি গরম পানি খেলাম, একটু কমে যায়, কিন্তু এই ধরনের কি কিছু আছে যেটা অ্যাজমা পেশেন্টদেরকে আপনারা সাজেস্ট করতে পারেন? এটা তো সুদিং ইফেক্ট অল্প কিছুক্ষণের জন্য হয়তো বা দিবে। পেশেন্ট যদি অনেক গলা ব্যথা ফিল করে বা কাশি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা কিছুক্ষণের জন্য হলো রিলিফ দিবে, কিন্তু পার্মানেন্টলি কিন্তু এটা অ্যাজমাতে রোল প্লে করবে না আসলে। সেটাই, সুতরাং ডাক্তারের কাছে যদি সিভিয়ার যদি অ্যাটাক বুঝতে পারে ইমিডিয়েটলি অবশ্যই ডক্টরের সাথে কথা বলা দরকার। আমি এই প্রসঙ্গে ডক্টর আলী হোসেন একটু আসি আপনার কাছে। আপনি কথা প্রসঙ্গে লাং ফেইলারের কথাটা বলেছিলেন, এবং অ্যাজমার খুব সিভিয়ার জায়গায় গেলে কিন্তু সেটা ওই দিকে যেতে পারে। আমরা হার্ট ফেইলারের কথাটা অনেক শুনি, লাং ফেইলার কিন্তু অতখানি শুনি না। লাং ফেইলার বলতে আসলে কি বোঝায়, এবং এই অ্যাজমা অ্যাটাকের সাথে লাং ফেইলারের সম্পর্ক? না, লাং ফেইলার মানে হচ্ছে রেসপিরেটরি ফেলিওর। আচ্ছা, রেসপিরেটরি ফেলিওর মানে আমাদের শরীরে দুটো জিনিস, একটা অক্সিজেন, একটা কার্বন ডাইঅক্সাইড। যখন অক্সিজেন পরিমাণটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেড়ে যায়, সেটাকে বলি আমরা রেসপিরেটরি ফেলিওর। আচ্ছা, এটা দু ধরনের হয়, একটাতে অক্সিজেনের পরিমাণ কমবেই, আর কার্বন ডাইঅক্সাইড কমতেও পারে, নাও কমতে পারে। যদি কমে যায়, যদি বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে টাইপ 2,
আর নর্মাল থাকে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। তো ইউজুয়ালি অ্যাজমাতে যেটা হয় টাইপ 1 ইউজুয়ালি অ্যাজমাতে, আর লং স্ট্যান্ডিং অ্যাজমা যাদের সাফার করে, যাদের সিওপিডি অথবা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ থাকে, তাদের টাইপ 2 ফেলিওর হয়। তো এটা দেখার উপায় হচ্ছে দুটো উপায়ে দেখা যায়। একটা হচ্ছে আমরা পালস অক্সিমিটার দিয়ে দেখতে পাই যে অক্সিজেন কমে যাচ্ছে কিনা, স্যাচুরেশন কমছে কিনা। তো সেটা তো হাইপক্সিয়া বুঝতে পারি আমরা, কিন্তু আমরা যে টাইপ 1 আর টাইপ 2 ডিটেকশন করতে চাই তাহলে আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিমাণ দেখতে হয়, অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাসটাকে আমরা দেখতে বলি। সেটা যদি অনেক বেড়ে যায়, অর্থাৎ যদি অক্সিজেনের পরিমাণ 60-এর নিচে চলে আসে, কার্বন ডাইঅক্সাইড 45-এর উপরে চলে যায়, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। এটাকে বলে আমরা রেসপিরেটরি ফেলিওর। এটা হচ্ছে একেবারে যেটা রওশন বললো যে আনকন্ট্রোলড অ্যাজমা, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, লাইফ থ্রেটিং অ্যাজমা, এগুলোতে হয়। বেশিরভাগ পেশেন্ট আসলে ওই পর্যায়ে যায় না, কিন্তু যদি প্রপার ওয়েতে তাকে এডুকেট করা হয়, প্রিভেন্টিভ ওষুধ ঠিক মতো নেয়, এটা পার্সেন্টেজ কত হবে? হার্ডলি 1-2% পেশেন্ট মাত্র যায়। সেটাই। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা একটু সচেতন হলে কিন্তু ওই যে বিপজ্জনক জায়গা সেখানে যাওয়াটা অনেকখানি প্রিভেন্ট করতে পারি। আমরা ছোট্ট আরেকটি বিরতি নেব। বিরতির পরে এসে ডাক্তার তাজবুরুল ইসলাম আপনার কাছ থেকে শুনবো এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন যখন চলে যায় তখন আপনারা রোগীদেরকে কী ধরনের ব্যবস্থাপনা দেন। আমরা বিরতি নিয়ে তারপরে আলোচনায় আসছি। দর্শক, আমরা কথা বলছি সুরক্ষায় প্রতিদিনে অ্যাজমার জটিলতা ও ব্যবস্থাপনা এই প্রসঙ্গে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। তাজবির ভাই, দর্শক আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। আমরা কথা বলছি অ্যাজমার জটিলতা এবং এর ব্যবস্থাপনার প্রসঙ্গে। ডাক্তার তাজবিরুল ইসলাম, আমরা কথা প্রসঙ্গে এসছে যে আমাদের অ্যাজমার যদি আনকন্ট্রোল থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তাহলে এক পর্যায়ে সেটা রেসপিরেটরি ফেইলিয়ার যেটা সেই সব জায়গায়ও যেতে পারে, যদিও পার্সেন্টেজ খুবই কম। ডক্টর আলী হোসেন বলেছেন সেটা 1-2% বড় জোর। তো সেরকম কিন্তু যারাই যায় এরকম সিচুয়েশনে, তাদের এই ক্রিটিক্যাল মুহূর্তে কী রকমের চিকিৎসা দেয়া হয় এবং সেটার সাথে অন্য ক্রিটিক্যাল রোগী যারা থাকে, যেমন ধরেন কারো হয়তো হার্ট ফেলিয়ার হয়েছে, তাকেও ক্রিটিক্যাল মেডিসিনে নিতে হয়, কিন্তু রেসপিরেটরি ফেলিয়ার হলে সেই দুটো ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে কি তেমন পার্থক্য আছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে ব্যাক টু দ্য বেসিক এগেইন, যে আমরা ওই সিচুয়েশনে না যাই সেটাই হচ্ছে আমাদের বেশি এমফাসিসটা দিতে হবে আসলে। যেটা রওশন বলছিল বারবার এবং প্রফেসর আলী হোসেন বলছিলেন যে আমাদের যে মেডিকেশন সে অ্যাজমার জন্য দুই ধরনের, একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে রিলিভার। কন্ট্রোলারটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ ইনহেলার, যেটা হচ্ছে আমরা ইনহেলারের মাধ্যমে দিই। কন্ট্রোলার মেনে তার নিতে হবে, সাধারণত আমরা দিনে একবার বা দিনে 2বার করে নিতে হবে, ভালো থাকুক আর খারাপ থাকুক। আর যদি বায়োলজিক এজেন্টে যায়, যেটা হচ্ছে আমরা বলি ইনজেকশন ফর্মে কিছু আমরা মেডিসিন আছে যেটা হচ্ছে অ্যাজমা কন্ট্রোল করার জন্য, যখন ইনহেলার দিয়ে কন্ট্রোল হচ্ছে, সেটা বাংলাদেশে কতটা মানে পপুলার আমি জানি না, বা কতখানি ইউজ করা হয় সেটা জানি না। আমাদের এই দেশে আমরা ইউজ করি অলমোস্ট 5-15% অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে, মেজরিটি ডাজন্ট নিড ইট। আর রিলিভারটা হচ্ছে যেটা আপনি কোশ্চেন করছিলেন, যখন কোথাও হয়তো মিডল অফ দ্য নাইট, মিডল অফ দ্য ডে, বা একটা বিয়ে বাড়িতে বা একটা বার্থডে পার্টিতে হঠাৎ করে অ্যাজমা হলো, তখন তার রিলিভারটা নিতে হবে। এবং সে কিন্তু 3-4 মিনিট পর পরে ইনহেলারটা নিতে হবে আনটিল দে ক্যান গো টু দ্য হসপিটাল। তখন যেটা প্রফেসর আলী হোসেন বললেন, হয়তো বা 1-2%, 3% মেবি এন্ড আপ উইথ রেসপিরেটরি ফেলিয়ার, ভেরি রেয়ার। তাদেরই হয় যারা হচ্ছে আনকন্ট্রোলড। আরেকটা আমরা বলি ব্রিটল অ্যাজমা, মানে হচ্ছে তাদের অ্যাজমা ভেরি আনপ্রেডিক্টেবল, তারা সবই ঠিক করছে, আনফর্চুনেটলি তাদের অ্যাজমাটা হচ্ছে ভেরি আনপ্রেডিক্টেবল, আমরা বলি ব্রিটল অ্যাজমা। সেক্ষেত্রে যখন তাদের শ্বাসকষ্ট হয় টু দ্য পয়েন্ট রেসপিরেটরি ফেলিয়ারে চলে গেল, সেই ক্ষেত্রে আমাদের যেটা অক্সিজেন ছাড়া, অক্সিজেন প্রথমে আমরা দিই সবাইকে, ইনহেলারটা আমরা দিই, স্টেরয়েডটা আমরা শুরু করি ইন্ট্রাভেনাস। তারপরে যদি দেখি অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না, তখন হচ্ছে আমাদের অপশন হচ্ছে কি নন ইনভেসিভ ভেন্টিলেশনে যাবো, জাস্ট টাইট মাস্ক পরে, নাকি আমরা ইনটুবেট করে ফেলবো, ভেন্টিলেটরে দেবো। সাধারণত দেখা গেছে অ্যাজমা পেশেন্টরা নন ইনভেসিভ ভেন্টিলেটর যেটা বাইপ্যাপ বা সিপ্যাপে ততটা রেসপন্স করে না, কেন তাদের এয়ারওয়ে খুব টাইট থাকে। সেক্ষেত্রে আমাদেরকে ইনটুবেট করতে হয়। ইনটুবেট ইজ ভেরি ট্রিকি, কারণ হচ্ছে এয়ারওয়ে এত টাইট থাকে, ব্রিদিং টিউব ঢুকানোটাও মুশকিল হতে পারে। সো ইট হ্যাজ টু বি ইন আ কন্ট্রোল এনভায়রনমেন্ট, যে হচ্ছে এক্সপার্ট
যে একবারে সে ইন্টিউবেট করতে পারবে, কারণ বারবার টাচ যখন করবো এয়ারওয়েতে ব্রিদিং টিউব ঢুকানোর জন্য ততখানি আরো বেশি টাইট হয়ে যাবে এয়ারওয়েটা। তো সেই জন্য ইট হ্যাজ টু বি ডান বাই দ্য ভেরি এক্সপার্ট হু ডিড মেনি ইন্টিউবেশন, যেটা আমরা প্রায় দেখি, খুব অ্যাজমা দেখি, কিন্তু যখন দেখি ইজ দ্য emergency situation, so we are very careful. Sometimes we're ready for the difficult, we have difficult airway কিট থাকে আমাদের সাথে, যদি আমরা রেগুলার ইন্টুবেট না করতে পারি। যাই হোক, তো ইন্টুবেট করার পর ট্রিটমেন্ট দ্য সেম, আমরা হচ্ছে স্টেরয়েডটা দিই, আমরা হচ্ছে সেডেট করে রাখি, আর আমরা হচ্ছে এখানে যদি ট্রিগার ফ্যাক্টর পাই, যেমন নিউমোনিয়া বা হার্ট ফেলিওর বা কিছু একটা ট্রিগার করেছে তার অ্যাজমাটাকে, সেটাকে আমরা ট্রিটমেন্টটা দিই। তো আপনি যেটা বললেন যে আমাদের আইসিইউতে যদি অ্যাজমা আসে, সেখানে আমরা হচ্ছে ইনটিউবেটের সম্ভাবনা, আইসিইউতে আসা মানে হচ্ছে হিজ পেশেন্ট ইজ ভেরি সিক, ইনটিউবেশনের একটা ইনটিউবেশন করতে হতে পারে, এবং সেখানে উই হ্যাভ টু বি ভেরি কশাস, ক্যান ইট কুড বি এ ভেরি ডিফিকাল্ট ইনটিউবেশন। স্টেরয়েড ইজ দ্য কি অ্যাট দ্যাট টাইম। আরেকটা জিনিস আমরা দিই মাঝে মধ্যে হিলিয়ামস, তোমরা দুইটা পাতলা হিলিয়াম অ্যান্ড অক্সিজেন কম্বাইন করে দিই আমরা। এখানে হয় কি যে অক্সিজেন ইটসেলফ ইজ ভেরি একটা ভারী একটা গ্যাস, তার সাথে যদি হিলিয়ামটা আমরা দিই, আমরা কম্বাইন করি, গ্যাসটাকে আমরা পাতলা করে ফেলি, যার ফলে এয়ারওয়েতে টাইট হয়ে গেছে, সেখানে ন্যারো হয়ে গেছে অনেক, সেখানে কিন্তু অক্সিজেনটা যেতে সুবিধা হয়। সেজন্য আমরা বলি হিলিয়াম অ্যান্ড অক্সিজেনের একটা কম্বিনেশন আমরা 80-20 বা 70-30 কম্বিনেশন আমরা দিয়ে চেষ্টা করতে পারি। তো আমি বলবো যে আপনি যেটা কোশ্চেনটা করলেন, যে আমি টোটালি এগ্রি উইথ প্রফেসর আলী হোসেন, 1-2% ক্ষেত্রে এটা হয়, কিন্তু ইট ইজ এ ভেরি সিরিয়াস কন্ডিশন। জি, অনেক ধন্যবাদ ডক্টর তাজবুরুল ইসলাম খুব বিস্তারিতভাবে আমাদেরকে বিষয়টি জানানোর জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। খুব অল্প করে ডক্টর রওশনার আপনার কাছ থেকে, যে যারা এরকম কোনো একটা ক্রিটিক্যাল মুহূর্তে যাচ্ছে বা যাদের অ্যাজমা আছে, সেক্ষেত্রে পরিবারেরও সদস্যদেরও কিন্তু একটু অ্যাওয়ারনেসের প্রসঙ্গ আছে, সেটার সম্বন্ধে, গুরুত্বটা সম্বন্ধে এখানে একটু বলবেন অল্প করে। আচ্ছা, অ্যাডাল্ট পেশেন্ট যারা আছে তারা তো নিজের সিচুয়েশনটা নিজেই ভালো বুঝতে পারবে। আর একটু দুইটা গ্রুপ যদি আমরা ভাগ করে থাকি, যে বাচ্চাদের ক্ষেত্রে আর একটু এল্ডারলি পিপল যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের ক্ষেত্রে, এক্ষেত্রে কেয়ার গিভার বা বাবা মায়ের কিন্তু বিশাল একটা রোল আছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাচ্চাটা একটু ঘন ঘন শ্বাস নিচ্ছে মনে হচ্ছে, বা একটু ছুটি কম করছে, বা নাক বন্ধ হয়ে আছে কিনা, এই জিনিসগুলো মায়েরাই সাধারণত ভালো বুঝতে পারে। এই ব্যাপারগুলো একটু টেক কেয়ার করতে হবে। আর যেটা হচ্ছে যে ওর ইনহেলার টেকনিকটা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে মনে হয় যে আমাদের দেশের মানুষদের ইনহেলার টেকনিকে অনেক বিশাল একটা গ্যাপ আছে। আসলে ইনহেলার অ্যাডাল্টেও ভালো মতো নিতে পারে না। সো বাচ্চারা ঠিকমতো নিচ্ছে কিনা, মাস্কটা ঠিকমতো লাগানো হচ্ছে কিনা, এটা একটু দেখার বিষয় আছে। যারা এল্ডারলি পিপল আছে, যারা কেয়ার গিভারের সাথে ম্যাক্সিমাম সময় টাইম পাস করছেন, তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে পেশেন্ট একটু ড্রাউজি হয়ে আসলো কিনা, বা একটু লেথার্জিক ফিল করছে কিনা, বা একটু ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা, একটু কাশিটা আগের থেকে বেড়ে গেছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল করার ব্যাপার আছে। হয়তো ওনারা নিজে বুঝতেও পারবে না বা এক্সপ্রেস করতে পারবে না। সেক্ষেত্রে কেয়ার গিভার যদি এটা ঠিক করে বুঝে নিয়ে একটু তার মানে ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেটাকে একটু আপ করে নেয়, বা ডক্টরের সাথে আর্লি কথা বলে নেয়, সেক্ষেত্রে কিন্তু এক্সাজারবেশনগুলো বা একদম রেসপিরেটরি ফেলিওর পর্যন্ত হয়তো বা নাও যেতে হতে পারে আর কি, প্রিভেন্ট করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর রওশনারা। আমরা অধ্যাপক ডক্টর আলী হোসেন, আপনার কাছে একেবারে শেষের দিকের প্রশ্নটি তাই। আমরা অনেক জটিলতার কথা শুনলাম, ব্যবস্থাপনার কথা শুনলাম, কিন্তু আপনিও বলেছেন এবং সবাই বলেছে যে এটা আসলে প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা অথবা জটিলতার দিকে যাতে না যায়, সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি গোল। সেখানে যদি আমরা আসলে না যেতে চাই, প্রতিরোধের জন্য আমাদের কি করা দরকার? প্রতিরোধের জন্য আমাদের একটা হচ্ছে এডুকেশন, প্রপারলি এডুকেট করতে হবে পেশেন্টকে। সেকেন্ড হচ্ছে সে কশাস থাকবে যে কী ফ্যাক্টর তার জন্য হার্মফুল, শি শুড অ্যাভয়েড ইট। থার্ড হচ্ছে যে চিকিৎসা, যেটা ডাক্তার তাজবুর এমফেসিস দিয়েছে যেটা বারবার, যে প্রিভেন্টিভ অথবা কন্ট্রোল আর মেডিকেশনসটা ঠিক মতো নেওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। রাউন্ড দ্য ইয়ার তাকে আমরা যদি এমফেসিস দিই যে আপনি প্রতি বছরে সারা বছর এই কন্ট্রোল আর মেডিসিনটা রেগুলার নেবেন, তাহলে তো ডেফিনেটলি তার অ্যাজমা অ্যাটাক হবে না। আর পাশাপাশি এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা অ্যাডাল্ট কিছু ভ্যাকসিনেশন দিতে বলি, যাতে করে সিজনাল ভ্যাকসিন হচ্ছে এই অ্যাটাক না হয়ে, অ্যাটাক হয়ে যায়, এক্সামিনেশন না হয়। যেমন ফ্লু ভাইরাস আমাদের দেশে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা সিজনাল ভেরিয়েশনে হয়। আমরা পেশেন্টকে অ্যাডভোকেট করি ফ্লু ভ্যাকসিনের জন্য। পাশাপাশি যে অ্যাডাল্ট যারা একটু এল্ডারলি পেশেন্ট, তাদেরকে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দিতে এনকারেজ করব।
যাতে করে তার নিউমোনিয়া একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাজমা এক্সারবেশনের জন্য, ফ্লু একটা ইম্পর্টেন্ট কারণ। এই দুইটা জিনিসকে আমরা যদি প্রিভেন্ট করতে পারি এবং যদি রেগুলার প্রিভেন্টিভ অথবা কন্ট্রোলার মেডিকেশন ঠিক মতো নেয় পেশেন্ট, তাহলে ডেফিনেটলি আমাদের পেশেন্ট এক্সারবেশন হবে না। এটা খুবই জোর দিতে হবে পেশেন্টকে। এই জন্যই কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে রিগার্ডিং দ্য ফিজিশিয়ানস অ্যাজ ওয়েল এজ দ্য পেশেন্টস কমিউনিটি। অনেক ধন্যবাদ ডক্টর আলী হোসেন। খুব ছোট্ট করে, আপনি প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আমরা এই ফাউন্ডেশন সম্বন্ধে একটু জানতে চাই, লাং ফাউন্ডেশন কি কাজ করছে? আসলে এই ফাউন্ডেশনের বেসিক উদ্দেশ্য হচ্ছে টু মেক অ্যাওয়ার অ্যামং দ্য ডক্টরস কমিউনিটি অ্যাজ ওয়েল এজ দ্য পেশেন্ট। আমরা কিন্তু দেশব্যাপী একটা এডুকেশন প্রোগ্রাম করি আর কি আমরা অ্যামং দি ডক্টরস, এটা একটা আমাদের পার্ট। সেকেন্ড হচ্ছে আমরা চেস্ট এক্সরে সম্পর্কে চিকিৎসা অনেকে খুব বেশি বুঝে না, অনেকে জানেন না। আমাদের চেস্ট এক্সরে অ্যাওয়ারনেস করি আমরা রিগার্ডিং ফিজিশিয়ানস। আর একটা হচ্ছে আমরা যেটা বললেন পেশেন্টদের একটা চিকিৎসা দিই, সেই চিকিৎসাটা হচ্ছে টু মেক অ্যাওয়ারনেস। আমরা বিভিন্ন ফিল্ডে যাই, বিভিন্ন উপজেলা লেভেলে যাই, গিয়ে আমরা শুধু অ্যাজমা না, টোটাল রেসপিরেটরি ডিজিজ, হ্যাঁ, এগুলো একটা ফ্রি ক্যাম্প করে আসি। শ্বাসযন্ত্রের যত রকম সমস্যা হতে পারে সব সম্বন্ধে সচেতন করছেন। অনেক ধন্যবাদ। আমরা এই ফাউন্ডেশনের কার্যক্রমের আরও প্রসার এবং এটি আরও সফল হোক সেই কামনা করছি, এবং বিশেষ করে আপনাকে এবং ডক্টর রওশন আরা, ডক্টর তাজবুল ইসলাম, আপনাদের সকলকে আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা 3 জন বিশেষজ্ঞকে পেয়েছিলাম আমাদের মাঝে, যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা এবং শ্বাসতন্ত্রের অন্যান্য যেই জটিলতা আছে সেগুলো চিকিৎসা দিচ্ছেন দেশে এবং বিদেশে। একটি কথা বারবার ঘুরে এসছে, সেটি হলো আমরা যদি অ্যাজমা এবং শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ সম্বন্ধে সচেতন থাকি এবং আমরা যথাযথ যে ব্যবস্থাপনা আছে সেটি যদি গ্রহণ করি এবং যেই ঝুঁকিগুলো আছে সেটা সম্বন্ধে জানার পরেও যাতে ঝুঁকিগুলোর ভিতরে আমরা না যাই, সেটা থেকে বেঁচে থাকি, তাহলে অ্যাজমা এবং শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। আপনাদের ফুসফুস ভালো থাকুক এবং পুরো জীবনটা ভালো কাটুক, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন। আপনারা সবাই ভালো থাকবেন।